1428। আমাদের বম্বের পরিবারের প্রশাখা, আমাদেরই প্রথম সাংস্কৃতিক সন্ধ্যা। আমাদের বম্বের পরিবারের বীজ সূত্রপাত কাকু কাকিদের দিয়ে, তারপর ধীরে ধীরে গড়ে উঠেছে। আমরা এলাম খারগাঁওয়ে, পরে শাওলিরা এলো। এখন একটা ভালো আমাদের গ্যাদারিং, আমাদের ফ্যামিলি এখানে, যেটা শাওলি নাম দিয়েছে মুম্বাই চ্যাপ্টার, সেটার আজকে প্রথম সাংস্কৃতিক সন্ধ্যা। আমাদের আজকে এই সন্ধ্যা শুরু করবে পিসি সব বয়োজ্যেষ্ঠ কলকাতা থেকে। না, কলকাতা থেকে প্রায় আসে। পিসি হচ্ছে পিসি হাফ মুম্বাই হাফ কলকাতা। পিসি অর্ধেক আমাদের, অর্ধেক কলকাতা। পিসি আজ শুরু করবে প্রথম। পিসি উচ্চ ভালোবাসার লোকরা সবাই এখানে জমা হয়েছে। আজকে এটা ভাইফোঁটা উপলক্ষেই আমার ভাই এসছে এখানে। ভাইফোঁটা উপলক্ষে আমি এই আয়োজনটা করেছি। কিন্তু আমাদের সবাই বলছে যে কিছু বলো, এখানে যারা এসছে সবাইকে নিয়ে কিছু বলো। তা আমি সেই সবাইকে নিয়ে জানি না কি বলবো, কিন্তু বলছি। তবে এবারে অর্ডারটা একটু অন্যরকম। আমি বাড়ির বউদের ওই জামাইকে নিয়ে কিছু বলছি, তারপর বাকিদের। তা আমার ভাইয়ের বউ ঝুমুর, প্রথম আমি ওকে নিয়ে বলবো। ভীষণ বুদ্ধিমতী, স্মার্ট এবং অত্যন্ত আদরের বউ। এখন আমার ভীষণ আদরে আমাকে আদরতে। আর আমি ও ভীষণ ভালো কথা বলতে পারে, গল্প করতে পারে, যার জন্য ওর সাথে গল্প করে আমি খুব আনন্দ পাই। তারপরে আমি যাবো বাড়ির নেক্সট জেনারেশনের বউ, আমাদের বউয়ের কাছে। ওকে আমি বউ বলবো কি মেয়ে বলবো আমি জানি না। অসম্ভব ভালো একটা মেয়ে, এবং ওর অ্যাটিটিউড প্রত্যেকের কাছে শিক্ষণীয়। এবং ও সবাইকে নিয়ে, সবার যত্ন করে, সবাইকে ভালোবেসে থাকতে পারে, সেটাই ওর সবচেয়ে বড়। আর এরপর কি বলবো, জামাই, ও তো জামাই না, তো বাড়ির ছিল। ওর আন্তরিকতা, মানে ও সব রকম বিশুকে স্বভাব, সবাইকে নিয়ে জমিয়ে আড্ডা দেওয়ার সবকিছুতেই ও বলারই নেই। ও আমাদের অসম্ভব আদরের, ভীষণ সহজ, ভীষণ আদরের। আমাদের বাড়ির বড় ছেলে বড় আদর্শ ছেলে। সবাইকে নিয়ে কিভাবে আনন্দে দিন কাটানো যায়, একটু টেরিয়া সেটা ওর থেকে শিখবে, সেটাই ওর কাছে শিখবে। এরপর আমাদের শঙ্খ ছোট্ট, ভীষণ ভীষণ ভালো, ভীষণ মানে গুড বয় যাকে বলে। অসম্ভব রকম আদুরে, এবং সবার সব কথা শুনে, যে বলে শুনে, সেজন্য ওকে খুব ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপর ভাই তো তারপর এলো আমাদের ছোট্ট সোনা, আমাদের বেঁচে থাকা ভীষণ মিষ্টি, ভীষণ দুষ্টু, আর কি বলবো, ভালো আঁকে, ভালো গায়, ভালো গায়, নাচে, লোককে নাচায়, সবার সাথে মিশতে পারে, সবাইকে ভালোবাসে।
একটু শাউলি দিল। এরপর আমার শাউলি, ও আমার মেয়ে না ছেলে, আমার সম্পূর্ণ নির্ভরশীল তো। এই এটা বেশি ছোট হয়ে গেল, একটু বলো আরেকটু। অসম্ভব এবিসি। এরপর আমি বলবো আমার ভাইয়ের কথা। আমি ওইটার জন্য বসে আছি, মায়েরটা বলবে বলে। লাস্ট বাট নট দ্য লিস্ট। বহু বছর পরে আজকে আমি ভাইফোঁটার আয়োজন করেছি, এখানে আছি বলে, আর এই ভাই এখানে আছে বলে এই ভাইফোঁটা। আমরা দুজনে ছোটবেলা থেকে সমবয়সী ভীষণ বন্ধু। আর এখনো মনে পড়ে শিলং থেকে যখন আসতাম, আমাদের দুজনের মতো কষ্ট বোধের কারণ হতো না। ওর সাথে গল্প করতেও আমার ভীষণ ভালো লাগে, আমার অনেকটা সময় কেটে যায় ওর সাথে কথা বলতে। সবার সম্বন্ধে বললাম একটু একটু, জানি না কাউকে হতাশ করলাম, ভালো লাগে কিছু জানি না। এরা সবাই খুশি, সবাই খুশি। এবার সবাই কাঁদবে না। দারুণ বলেছো তুমি, ভালো থেকো, সুস্থ থেকো। এটা সিবিএসই এর মার্কশিটের মতো, সবাই 90 উপরে। আনন্দ কাঁদবে না। এবার আমাদের তরফ থেকে, আমি আমাদের তরফ সম্বন্ধে থেকে বলি নাই, ভীষণ ভালো গল্প। मुस्कुराहट पहन के तितली सी पल के हौले हौले देखे जहां, मीठी सी धुन पे ख्यालों में गुम है, तारों से बुनले आसमां। दौड़े भाग चक्कर जुबां पे लेके शक्कर, कदम कदम ये चल दिए कहां। मखमली से धुन पर मीठा मुस्कुरा कर, यादों से सजा दे दुनिया। नन्ही सी जान लाई भर के ये बोरिया, जादू से भर दे शाम दिन हो या दोपहरिया। मस्ती शरारत है, बदमाशी आदत है, नन्ही सी मुस्कियाँ बांटती है खुशियाँ। नन्ही सी चिड़िया है तू, प्यारी सलोनी सी गुड़िया है तू, सवार दे दुनिया जो मेरी खुशियाँ है तू। माँ का प्यारा दुलारा है तू, पापा के दिल का तो हीरा है तू, जान ले खुशियों से भरा पिटारा है तू। तेरी उंगली थाम कर संग मेरे चलना सीखा कर, जिसे और तू चला जिधर तेरे संग साथ में उधर, फिर किसी राह मोड़ बन गए नए ख्वाब देख कर, डर से मिला के तू नजर, बड़ी लंबी उड़ान भर छाए फिर जैसे छोड़ गए सपनों को दिल में थाम कर। बेखबर तू बेझिझक तू चल सफर तेरा, दौड़ भाग चक्कर फिक्र दिल में रख कर, कदम कदम के साथ तू तेरा। मखमली से धुन पर मीठा मुस्कुरा कर, यादों से सजा दे दुनिया। नन्ही सी जान लाई भर के ये बोरिया, जादू से भर दे शाम दिन हो या दोपहरिया। मस्ती शरारतें है, बदमाशी आदतें है, नन्ही सी मुस्कियाँ बांटती है खुशियाँ। শেষ হয়নি। তুমি একটু শেখো, তারপরে করবে দাদা।
दिन भर ये धूप के तले नंगे पाँव देखो ये चले, सूखी नजरे खेले कूदे, बचपन ये गुम है कहाँ। आशा की बंद खिड़कियाँ, अंधेरों में कुछ बत्तियाँ, बसता जहाँ होता वहाँ ठहरे खाली झोलियाँ। माँ की पुकार लोरियाँ, दूध में सुनी कहानियाँ, ढूंढे जहाँ गुम है कहाँ, पूछती है खामोशियाँ। वाह 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 वाह। থ্যাংক ইউ রাই, খুব সুন্দর নাচ হলো, একদম ঝিমচ্যাক নাচ। মধ্যেখানে আমিও একটু নেচে দিয়ে ব্যাপারটা নষ্ট করে দিলাম। এবার একটু ডাউন দ্য মেমোরি লেন। কাকু আজ অনেক বছর পর আমার ফুলদিকে কাছে পেল। ফুলদি মানে স্মৃতিতে ভরা আমার জীবন। আমরা ছোটবেলায় কি করতাম, আমার মধ্যে প্রত্যেকটা স্টেপস ফুলদিকে জানা আছে। আমি এই সময় আমার হঠাৎ শিলংয়ের বাড়ির কথা মনে পড়ল। তোমার মনে আছে হয়তো শিলংয়ের বাড়ি কিরকম বসার ঘরটা ছিল ভেতরে। যাওয়ার সময় ওখানে আমাদের বৈঠকখানা প্রায় 10x12 কে এর চেয়ে বড় হবে। তাতে 6টা চেয়ার থাকতো, মাঝখানে একটা টিপয়, বেতের টিপয় থাকতো, আর পাশে বইয়ের আলমারি ছিল, যেটা বাবার ভদ্রলোকের সম্পত্তি। বাবা সবসময় বলতো ভদ্রলোকের দুটো সম্পত্তি। হ্যাঁ, তুমি মনে করতে পারছো তো? তারপরে আমরা যেতাম। আর এই বৈঠকখানার থেকে আমার অনেক স্মৃতি আসে মনে। আমি তো ছোট বলে বোধহয় আমার কাছে সবচেয়ে বেশি স্মৃতির ঝুলি ভারী, কারণ আমি ছোট থেকে দেখতে পেয়েছি অনেক কিছু, অনেক ঘটনা আমার জীবনে ঘটে গেছে। আজ বললে হয়তো অনেকের ভালোও লাগতে পারে, খারাপও লাগতে পারে। এই ফুলদিকে আমরা মানে আসবে কবে থেকে ফুলদি, তপন আর কাকিমা হচ্ছে থাকতাম, কারণ আমাদের বাড়ি থেকে সাধারণত লোকজন বেশি আসতো না বাইরের থেকে। এক কলকাতার থেকে আমাদের ছোটো মাসি আসতেন মাঝে মাঝে, তো অল্প সংখ্যক, বাকি তো বাবার। সে বাবার আমাদের বৈঠকখানাটা ছিল একটা আনঅফিসিয়াল সমাজ কল্যাণ অফিস। বাবার মানে তো সারাক্ষণ ওই অফিসটার মধ্যে লোকজন আসছে, আর মাকে চা দিতে হতো। মা এইখান থেকে মা মাঝে মাঝে ইরিটেট হয়ে যেত। তো এই ঘটনার মধ্যে একটা ঘটনা আমার মনে করে, তুমি জানো কিনা যাই না, একজন মিস্টার কামিনী দে করে একজন ভদ্রলোক ছিলেন। ভদ্রলোক একটা কোল মাইন অফিসে কাজ করতেন, আমাদের বড়বাবুর চাকরি করতেন। আর আমরা দেখতাম ছোটোবেলা প্রায়ই বিকেলবেলার দিকে এসে ওই চেয়ারে বসে থাকতেন, বাবার সঙ্গে কথা বলতো। মা মাঝে মাঝে বলতে কি বারে বারে এই আসে, কি চায় ভদ্রলোক যাই না। তো বাবা কোনোদিন বলতো না, এলে কামিনী বাবুর সঙ্গে কী কথাবার্তা হতো। আর মোস্টলি ঠিকুজি নিয়ে, এটা বোধহয় তোমরা জানো বোধহয়, বাবা মানে আসামের কোনো জ্যোতিষী, ইভেন ফ্রম নেপাল জ্যোতিষীরা আসতো। দিদির কুস্তি করাও আছে, দাদা সোনালী কুস্তি করা আছে, দুজনেরই করা আছে। আমি একটা ঘটনা বলছি এই কামিনী বাবুকে নিয়ে। সেই কামিনী বাবু বসে থাকতেন, আমরাও দেখতাম। মা বলতো কি ভদ্রলোক প্রায় এসে বসে থাকে, বাবা তো ব্যস্তই থাকে, কি ব্যাপারে না। তো এলেই ঠিকুজি নিয়ে কথাবার্তা হলো। তার কিছুদিন পর বাবা কী করবে, একটা কোল মাইন্সে ক্লেরিক্যাল জব করে, আর বিরাট ফ্যামিলি চালাতে পারে না। আমার কাছে আসে হয়তো বললে টললে যদি কিছু হয়,
ভালো খবর টবর দিতে পারে কিনা, ভাগ্য ফিরতে পারে কিনা। কিছুদিন পর হঠাৎ একদিন সেই কামিনী বাবু ছুটতে উঠতে বাবার কাছে, সেই সকালবেলা কি মনে হয় এসে খবর দিল, কী বললো, আমি যে কোম্পানিতে কাজ করতাম আমার মিস্টার আনন্দ পাল ছিল ওনার, সেই কোল মাইন্সের। কোল মাইন্স মোস্টলি ইন চেরাপুঞ্জিতে আছে সব, তারই ওয়ান অফ দ্য কোল মাইন্সের ওনার ছিলেন, মারা গেছেন। আর ওনার কোনো সন্তান ছিল না, নিঃসন্তান, বিধবা স্ত্রী। এখন ভাবছেন এই কোম্পানি নিয়ে কী করব, বিক্রি কথা চিন্তা করছেন, বিক্রি করলে আমাদের তো চাকরি যাবে, আর অনেক যারা কর্মচারী তাদেরও আনসার্টেন কী হবে। বাবাকে যেসে কী করা যায়, বাবা বললো ঠিক আছে, ওনাকে বললো যে চিন্তা করতে না, আমি বললো আপনাকে দেখা করতে বলেছে, যে আপনার সঙ্গে পরামর্শ করতে চাই যে এটা ডিসপোজ করবেন কি রিটেন করবেন এটাকে। বাবা অনেক চিন্তা করে কামিনীবাবুকে একদিন নিয়ে বসে সব জিজ্ঞাসা করবেন, আপনি পুরো জানেন ব্যাপারটা, কী কাজকর্ম হয়, কীভাবে কিছু হবে, অ্যাকাউন্টস রাখা, মাইন্ডসে কী সব কাজ করবো। ওগুলো আমি মোটামুটি জানি, আপনাকে যদি দেখতে বলা হয় তো পারবেন সামলাতে। এই বিষয়ে ভদ্রলোক বললো ঠিক আছে হবে। বাবা গেল দেখা করতে সেই ভদ্রমহিলার সঙ্গে, ভদ্রমহিলা বললো কী করবো এখন। বাবা বললো আপনি দেখুন, আমি জিজ্ঞেস করে যা দেখেছি এই কামিনীদেরকে দিয়ে অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ আপনি কিছুদিন ট্রাই করুন বিক্রি করার আগে, যে চালাতে পারবে কি না। আপনি একটু দেখবেন, আপনি তো কিছুটা জানেন কোল মাইন্সের কী হচ্ছে অফিসে কাজ। তো সেইভাবে করতে করতে কিছুদিন পর তো বাবা বললো ঠিক আছে এইভাবে স্টার্ট করো। বেশ কিছুদিন পর দেখা গেল যে ইম্প্রুভমেন্ট, ওয়াজ এবল টু ম্যানেজ দ্য ইস্যু, ম্যানেজ করতে হচ্ছে কাজকর্ম। তারপর ধীরে 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 মানে ভালোভাবেই চলছে সব কাজ। তো কিছুদিন বাবা বললো কী করবেন, বললেন না মনে হচ্ছে এই ভদ্রলোককে দিয়ে আমার কাজ হবে। আর বাকিরা কোঅপারেট করছে, যারা জানে তো এই না হলে কোম্পানিই যাবে, সেই করে ধীরে 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 পুরো মানে একদম রাইট হ্যান্ড ম্যানের মতন কাজ করতে লাগলো ভদ্রলোক। তারপরে হি ওয়াজ ওয়েল অফ। মাঝে মাঝে দেখি বাবার জন্য সব গিফট টিফট নিয়ে আসা, ভদ্রমহিলা ডেকে পাঠান অফিসের বাবাকে যে কী হয়েছে বলে। তারপর মেয়ের বিয়ে দেওয়ার কথা ছিল, সেসব হলো, সব কিছু হলো, এবার ভেরি মাছ সেটেল করে বাবার কাছে এসে বললো। তারপর থেকে আর বললো না কোনো কিছু হলেই বাবাকে, বাড়িতে এই হলো তো বাবাকে, মা বলেই তো উল্টা আপদ হয়ে যেতে, সবসময় এসে একে ভালো করলেও বিপদ। কিন্তু একটা দেখলাম জ্যোতিষের বাবা বললো, আমি তো জ্যোতিষ কি, জ্যোতিষটা হচ্ছে অল প্রবাবিলিটি, আমি পুরো স্টাডি করেছি, আগে হয়ে গেছে, কিছুটা রিপিট হতে পারে। আর আমি একটু ভালো মন্দ তো বললে যদি লোকটা এনকারেজ হয়, অ্যান্ড দোজ হু আর ডুইং ওয়েল ইট ইজ নট মেন্ট ফর দ্যাট। বাবা কোনোদিন দেখতো না, যারা মানে আমাদের তো দেখতোই না, আর যারা ভালো মানে ওয়েল অফ তাদের কোনো সময় দেখতো না, বলতে এদের দরকারই নেই জ্যোতিষের কী ঠিকই দেখো। কিন্তু একটা বিষয় আমি আর একটা দিয়েছিলাম, ইন্ডিয়ান এয়ারলাইন্সের পাইলট ছিল, এই জানা হয়েছিল এই দাদা বলিতে না আমার জায়গা, এই মনোহরপুকুর রোডে থাকতে হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা আমি দেখেছি। তো আমরা যখন এখানে চলে এলাম না, তখন প্রায়ই এসে কাকা বাবু আমার একটু টিকিটা দেখবে, বাবুরে আর তো চাটা খেয়ে দিয়ে যাও, তোমার টিকিটি কী দেখা যাচ্ছে, তুমি তো পাইলট ইন্ডিয়ান এয়ারলাইন্সে। বললো না তবু আমার একটু দেখি, আমার ওয়াইফ মানে অরফ্যান টাইপের ছিল ওয়াইফ, ফ্যামিলি থেকে। তো আমার মনে আছে আমরা সর্দার শঙ্কর রোড, হ্যাঁ সর্দার শঙ্কর রোড লেক মার্কেটের ওই বাড়িতে। একদিন বললো মা বলেই কি তো ভালো ছেলে সবসময় আসে, তুমি বলে তোমাকে দেখতে, তুমি দেখো না ঠিকুটি কী ব্যাপার। বাবা বললো যারা রিস্কি জবে থাকে না তাদের আমি দেখি না।
কি যাও বলতে যারা ফ্লাইংয়ে আছে, যারা আর্মিতে আছে, নেভি, আর্মি, ডিফেন্সে, না দেখাই বেটার। কিছু খারাপ দেখলে আমি না বললেও মিথ্যা কথা বলাবে কি জানি না, বাবা দেখেছিল কি নাই। কিছুদিন পর হঠাৎ একদিন আমরা পেপার খুলে দেখি দমদমে, তোমাদের মনে আছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে একটা ব্রিটিশ এয়ারওয়েজের প্লেন এসে সকালবেলার দিকে এসে এটা টেক অফ করছিল, ইন্ডিয়ান এয়ারলাইন্সের প্লেন, তার উপর এসে। কবে এটা, কোন সালে? অনেক আগে না? অনেক তোমার মনে আছে? তখন আমরাই আগে নিতাম, মানে সর্দার সংগঠন আমরা তো তখন ভোরবেলা পথ ছিল, এটা টেক ওভার জন্য রেডি করতে, আর ও মিস করেছে ব্রিটিশ এয়ারওয়েজ ওইটার উপর। বাবা, মানে এটা যদি দেখতেন দাদু তা এটা প্রেডিকশন করে দিতেন না, এটা তো সাংঘাতিক হয়ে যেত তাহলে। আমি সকলের ব্যাপার দেখছি, আমি নিজে ওকে শিলংয়ে বেড়াতে এসেছিলাম, আমি সব জায়গায় ঘুরেছি, আমি দেখি ফটো দেখলাম, এর ফটো তিনটে ফটো এসছে, যেটা ছিল মারা গেল, তারপর তখন জামাগুলো এসে গেছে মনোরপুর। 1953 হ্যাঁ, ওই যে ও গুগল করে দিয়েছে। ইউএসএ ফ্লাইট 783 ভেরি নাইস। হ্যাঁ, তো আমি দেখে বলছি 1953 সেকেন্ড মে ইউএসএ ফ্লাইট 783 আর আমরা ফটো দেখতাম তো এরকম পেপারের পেজে দেখি চেনা লাগছে, তার নাম দেখি বাবা। তারপরে ওই সময়টায় আমাদের একজন কাকা, আমি নাম ধরে সব ভুলে গেছি, উনি যেদিন রিটায়ার করে ওনাকে আবার ইয়েতে ছিল এয়ারফোর্সে, কে বলতো দেখি আমি সম্পর্কে ভুলেও আসতেন উনি না, লাস্ট একটা কি উনি আবার রিটায়ার করে জয়েন করেন, আবার পরে কি সম্পর্কে কি এখন আর আমার ঠিক লাইফটা মনে নেই। সব অ্যাক্সিডেন্ট হয়েছে, বললো লোকটা ভালো, কিন্তু খুব ভালো লোক। আমি সঙ্গে মানে কথায় তখনকার দিনে বলতে পাইলট ট্রেন, হ্যাঁ, আর একদম সিম্পল ছিল। এটা করার পর যখন দাদা বল গেল আর খবর নিয়ে দেখলো, যখন বডি দাদা দেখতে গেছে, আর এদের তো বউ খবরটা পেয়েছে না, তোমার কোনো আইডিয়া? মনোহরপুকুর রোড, হ্যাঁ হ্যাঁ চিনি তো, প্রিয়া সিনেমার পাশে, দেশপ্রিয় পার্ক। হ্যাঁ, ওখানে দোতলা কি তিনতলা থাকতো ফ্ল্যাটে। শুনেতে যে কিছু হয়েছে, ওই ভদ্রমহিলা এখান থেকে নেমে ছুটে গেছে পাগলের মতন, কেউ আটকাতে পারেনি ওকে, যে বডি আসছে, রাস্তায় চলে যেতে, বাচ্চাটা এত বড়। মারা গেছে না জানো তো, পুরো অ্যাক্সিডেন্টে সবাই টুকরো টুকরো হয়ে গেছে, শুধু খালি এই বুকের জায়গাটা ইঞ্জুর হয়েছে, বাকি ফেস ও माझी रे अपना किनारा नदिया की धारा है, ओ माझी रे साहिलों पे बहने वाले कभी सुना तो होगा कहीं, कागजों की कश्तियों का कोई किनारा होता नहीं, ओ माझी रे माझी रे कोई किनारा
जो किनारे से मिले वो अपना किनारा है। वो माझी रे अपना किनारा, नदिया की धारा है। पानियों में बह रहे हैं कई किनारे टूटे हुए, रास्तों में मिल गए हैं सभी सहारे छूटे हुए। कोई सहारा मझधारे में मिले जो अपना सहारा है। वो माझी रे अपना किनारा, नदिया की धारा है। यार दीवाना होता है, मस्ताना होता है, हर खुशी से हर गम से बेगाना होता है। क्षमा कहे परवाने से परे चला जाए, मेरी तरह जल जाएगा यहाँ नहीं आए। क्षमा कहे परवाने से परे चला जाए, मेरी तरह जल जाएगा यहाँ नहीं आए। वो नहीं सुनता उसको जल जाना होता है, हर खुशी से हर गम से बेगाना होता है। रहे कोई 100 पर्दों में डरे शर्म से, नजर हजी लाख चुराए कोई सनम से। रहे कोई 100 पर्दों में डरे शर्म से, नजर हजी लाख चुराए कोई सनम से। आ ही जाता है जिस पे दिल आना होता है, हर खुशी से हर गम से बेगाना होता है। सुनो किसी शायर ने ये कहा बहुत खूब, मना करे दुनिया लेकिन मेरे महबूब। सुनो किसी शायर ने ये कहा बहुत खूब, मना करे दुनिया लेकिन मेरे महबूब। वो छलक जाता है जो पैमाना होता है, हर खुशी से हर गम से बेगाना होता है। শঙ্কর আর্টিস্টিক, শঙ্কর এত ভালো আঁকে এটা বরাবরই জানি। শঙ্কর মনে আছে আমরা যখন কলকাতায় আমি ভিকু থাকতাম, তখন শঙ্কর একবার ওই জয়েন্ট ওগুলো দিতে এসেছিল। শঙ্কর হচ্ছে প্রচন্ড মেটিকুলাস আর ভেরি নিট অ্যান্ড ভেরি পারফেকশনিস্ট। এত সুন্দর ও আঁকে, মানে আমাদের পরিবারে এরকম একটা স্কিল ইজ ভেরি আনহার্ড অফ। ওর আর্ট স্টার্টসের ব্যাপারে খুব জানে সব কিছু, যেহেতু আমরা খুবই মানে অ্যাটলিস্ট আমি শাওলি আর বাকিরা জানে আর্টিস্টিক ব্যাপার, কিন্তু আমাদের হচ্ছে জ্ঞান খুব কম। দরকারের বাড়ি হচ্ছে জিরো আর মাইনাস। তো শঙ্কর একটু আমরা একটু শঙ্কর কাছ থেকে এই আর্ট আর্কিটেকচার এসবের ব্যাপারে একটু শুনবো। শঙ্কর বেসিক আমার ইয়েটা হচ্ছে যে আর্ট আর আর্কিটেকচারের লিঙ্কটা কোথায়, কথা বলার যে ইয়েটা। আগেকার দিনে
আর্কিটেকচার ওয়াজ দ্য আলটিমেট ফর্ম অফ আর্ট। মানে কিরম মতো ভিজুয়াল আর্টসে যদি ফার্স্টে ড্রয়িং, পেন্টিং, তারপরে স্কাল্পচার আসলো, ওর পরের স্টেজটা হচ্ছে আর্কিটেকচার। এখন তুমি যদি ডাউন হিস্ট্রি দেখো, আগেকার দিনে যেসব আর্কিটেক্ট আমরা যাদের বলতাম হুভার দে ওয়ার অ্যাকচুয়ালি দ্য বেস্ট স্কাল্পটার্স who were available. যেরকম একটা কমন এক্সাম্পল হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলো। হি ওয়াজ আ স্কাল্পটার পার এক্সেলেন্স। তো যেহেতু স্টোনকে এত ভালো চিনত, সো ইট ওয়াজ আন্ডারস্টুড যে বিল্ডিংও ওই বানাবে। আর তখন কি ছিল, এই একটা থাকতো রেসিডেন্সিয়াল আর্কিটেকচার যেটা কমন ম্যান ওদের জন্য, আরেকটা ছিল প্যালেসিয়াল আর্কিটেকচার। ওটা রিলেশন আর্টের সাথে খুব ছিল। ফার্স্ট ছিল যে তুমি ওই স্ট্রাকচারটা দিয়ে হোয়াট ইউ ওয়ান্ট টু টেল অ্যাবাউট দ্য কিং, দ্য এম্পায়ার, যা কিছু। তো আর্টের যে বেসিক ইয়েটা কি হচ্ছে যে কোনো ক্রিয়েটার ও নিজের থট প্রসেসটাকে এক্সপ্রেস করতে চাইছে, অ্যান্ড সামবডি হ্যাজ টু অ্যাপ্রিসিয়েট ইট। এখন ওটারই এক স্টেপ আগে হলো যখন তুমি আর্কিটেকচার করতে শুরু করলে, জাস্ট বিকজ ইট ওয়াজ স্পন্সার্ড বাই দ্য কিং, তো তোমার রোলটা ছিল যে ওর যে প্রাচুর্যটা আছে, ওর যে ইয়েটা আছে, পাওয়ার, ওয়েলথ, যা কিছু আছে, ওটা ডেপিক্ট হওয়া উচিত। সিমিলারলি আরেকটা ছিল যেটা ইন্ডিয়াতে খুব ইম্পর্টেন্ট ছিল, অল ওভার দ্য ওয়ার্ল্ডও ছিল, যেরকম ওটা ছিল রিলিজিয়াস আর্কিটেকচার, যে তোমার রিলিজিয়নের কি কি ইয়ে তুমি কিরমভাবে কনভে করো, যেটাতে ইন্ডিয়ানসরা মাস্টার করে ফেলেছিল, স্টোনকে এত ইয়ে করেছিল। আর যেটা বলছে না যে পিনেকেল ছিল এই কৈলাস টেম্পল, যে ওটার যে এক্সট্রা অর্ডিনারি ইয়েটা কেন মানায়, যে একটা হিল ছিল গ্রানাইটের, ওটাকে পুরো নেগেটিভ ইয়েতে মানে তুমি রিমুভ করতে করতে টেকিং আউট দ্য এক্সট্রা স্টোন, আর ওটা দিয়ে মানে জাস্ট লাইক হাউ আ স্কাল্পচার ইজ মেড। স্কাল্পচারে কি থাকে, একটা ব্লক অফ মার্বেল বা কিছু থাকে, ওর মধ্যে তুমি ভিজুয়ালাইজ করছো যে কিছু একটা ফর্ম হতে পারে ওই শেপের থেকে, দেন ইউ টেক আউট দ্য এক্সট্রা স্টোন। এটারই আর্কিটেকচারের হাইয়েস্ট লেভেল হচ্ছে কৈলাস টেম্পল। তো এটা ভাবতে হবে তোমাকে যে একটা গ্রানাইট মন্দির যখন কোনো ভিজুয়ালাইজেশন এইডস নেই, এখন কিরকম আছে আমাদের কাছে এই অগমেন্টেড রিয়ালিটি এইসবগুলো আছে, তো ইট হ্যাজ বিকাম ভেরি ইজি। তখন ছিল ওই স্কেলে আর একটা জঙ্গলেরও মাঝখানে তুমি ওটাকে ভিজুয়ালাইজ করেছো, অ্যান্ড যদিও লোকেরা বলে যে ইট টুক সামওয়্যার অ্যারাউন্ড 200 years টু ডু দ্যাট, তুমি যদি মানে আলাদা আলাদা টাইম স্কেল বলে, কেউ বলে 12 বছরে হয়েছে, কেউ বলে 200 years, ফ্যাক্ট ইজ সামওয়্যার ইন বিটুইন। যদি 12 বছর হয় তো ইট ইজ অ্যান ইম্পসিবল টাস্ক টু ডু দ্যাট কনসিডারিং দ্য টেকনোলজি অফ দ্য ডে। একটা গ্রানাইট স্টোন আজকের তারিখেও তুমি যদি একটা ছোট্ট স্ল্যাব কাটতে চাও না, একটা ব্লেড পুরো শেষ হয়ে যায়। তো তখন তো এসব ছিল না, এরা কি করতো, ওই ওটাকে কাট মেরে রাখতো, আর ওর মধ্যে কাঠ ডুবিয়ে দিত, আর তারপরে জল দিত, জলটার জন্য কাঠটা ফুলে আসতো আর ওরমভাবে ওটা ভাঙতো। তো আর এটা খুব মানে স্কিলফুলি করতে হবে, তুমি যদি ভুলভাল করে দাও তো তাহলে দের ইজ নো ওয়ে টু কারেক্ট ইট। আজকে যেরকম কিরকম আমাদের যদি ফ্লোরিং টোরিং এ ভুল টুল হয়ে যায়, কিছু হয়ে যায়, আমরা এই ফিলিং করে দিয়ে ওটাকে ভরে দিই, কিন্তু তখন ইউ হ্যাড নো সাচ চান্স। একবার ভুল হয়ে গেল মানে ইট ইজ গন। তো ওটা করে যদি ইফ উই কনসিডার যে এটা 12 বছরে করেছে, তো ভাবো 30,000 tons অফ গ্রানাইট ওরা মানে বার করে নিয়েছে মাউন্টেনের থেকে ইন 12 years, which is a huge task. এখন হচ্ছে যদি ইফ ইউ কনসিডার যে এটা 200 years এ করেছে, which is understandable, যে এভরি ইয়ার 60-70 tons করে তোমার করতে হবে, তো তুমি ভাবো কন্টিনিউটি কিরম রেখেছে, যে কিরম হতো তখন ওই 200 years এ। যদি তুমি এলোরা কেভস দেখো,
এক সাইডটা হচ্ছে হিন্দু পোর্শন, এক সাইডটা হচ্ছে বুদ্ধিস্ট পোর্শন। সো ওভার 200 years not only did the kings change but their orientation also changed. তো ওটার সাথে তোমাকে চলে চলে ডিফারেন্ট আর্কিটেক্টস হ্যাভ কাম এন্ড দে হ্যাড দেন ক্রিয়েটেড সামথিং which in the end looked as if a single person has done it. এটার একটা খুব ভালো প্রুফ আছে যে চেঞ্জ অফ টাইমে কিরম হয়েছে। তুমি যদি কৈলাস টেম্পলে ঢোকো, হ্যাঁ হ্যাঁ, তো ওটার মধ্যে তুমি যখন দেখবে দুটো ধ্বজস্তম্ভ আছে, এরকম পিলারের মতন আছে, ওইগুলো সবসময় ইয়ে করে। তারপরে তুমি লেফট সাইড দিয়ে যখন যাবে না, তো দেখবে সব হাতি আছে। হাতি হতে 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 সাডেনলি তুমি এখানে দেখবে লাস্ট রাইট সাইডটা যখন আসছে না, তখন পুরো মহাভারতটা ওর উপরে স্টোরিটা কার্ভ করা আছে। তো দ্যাট শোজ যে দে স্টার্টেড উইথ something and then as per the rule change of rule আর ইয়ে ইনফ্লুয়েন্স ওরা ওটাকে চেঞ্জ করে দিয়েছে। যে আগে যেরকম ছিল যে এই পুরো জিনিসটাকে বানিয়েছিল কিরকম ভাবে, এটাকে মানে ইট সিমস যে যেরকম কোনার্ক টেম্পলটা, কোনার্কটা কি ছিল সান টেম্পল, ওটা কি দেখাচ্ছে যে একটা চ্যারিয়েট আর ঘোড়া, মানে ঘোড়া আছে। বেসিক আর্কিটেকচারটা হচ্ছে ইটস আ 24 wheeled রথ যেটা। এখন এটাতে বলছে প্রবাবলি দে ওয়ান্টেড টু শো সামথিং উইচ ওয়াজ ড্রন বাই এলিফেন্টস। তো এলিফেন্টস দিয়ে ওরা স্টার্ট করেছে, কিন্তু যেরকম হয় না যখন ওভার পিরিয়ড অফ টাইম চেঞ্জ হয়েছে, তো দে ক্রিয়েটেড সামথিং উইচ ফিটেড উইথ দ্য হোল স্কিম অফ থিংস। আর ওটা দেখাচ্ছিল যে ওটা একটা সেন্ট্রাল পয়েন্ট হয়ে গেছে ওই ইলোরা কেভ সিস্টেমে। আর এক সাইড ইট ইজ লিঙ্কিং দ্য বুদ্ধিস্ট পিরিয়ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য হিন্দু পিরিয়ড। তো গেটিং ব্যাক টু দ্য পয়েন্ট যে আর্ট আর আর্কিটেকচারের লিঙ্কটা আগেকার দিনে কি ছিল, যে টপমোস্ট ফর্ম অফ আর্ট ওয়াজ কনসিডার্ড আর্কিটেকচার। যে ওটাতে তোমাকে এরকম করতে হবে, ইউ ক্রিয়েট সামথিং উইচ ইজ অফ সাম ইউজ, মানে পিপল উইল ইউজ ইট। আর্ট ক্যান বি উইদাউট এনি পারপাস, আর্কিটেকচার ক্যানট বি উইদাউট এনি পারপাস। তারপরে আজকের দিনে তুমি যদি দেখো, তো তুমি দেখবে যে আগে যেরকম ছিল যে হাইয়েস্ট ফর্ম অফ যা সব তখনকার এডুকেশন সিস্টেম ছিল, যে স্কাল্পচারের পরে তুমি আর্কিটেকচারে যেতে। এখন তুমি যদি যাও, তো ইট ইজ নট ইভেন পার্ট অফ দ্য আর্টস কারিকুলাম, মানে যে ফাইন আর্টসেও তুমি পাবে না ওটাকে। কোনো যে কলেজে যেটা আগে ছিল আর্কিটেকচার যখন শেখাতো, ওয়াই? বিকজ ইট ওয়াজ আ কলেজ অফ আর্ট, ওটার থেকে তারপরে আর্কিটেকচার ওয়াজ কনসিডার টু বি আ পার্ট অফ ইট। আজকে তুমি যদি দেখো দুটো আলাদা আলাদা কাউন্সিলে চলছে। আর্কিটেকচার পোর্শনটা ওটা কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনে যাচ্ছে, আর এটা আর্টসের ইয়েতে যাচ্ছে। ওয়াই ইজ দ্যাট সো? এখন একটা খুব কমন এক্সাম্পল আমরা জানি সিডনি অপেরা হাউস। সিডনি অপেরা হাউসটা যেটা বানানো হয়েছিল অস্ট্রেলিয়া, হ্যাঁ, ওটা কম্পিটিশন করেছিল সিডনি। ও বলেছিল যে একটা আইকনিক একটা স্ট্রাকচার চাই, যেটা দিয়ে আমাকে দেখাতে হবে যে মানে পিপল উইল নো সিডনি বিকজ অফ দ্যাট পিস অফ আর্কিটেকচার। তো জন আর্টজেন বলে যে ড্যানিশ আর্কিটেক্ট, তুমি ডেনমার্কের বললে বলে সাডেনলি আমার ক্লিক হলো। ও কি করেছিল, সবাই ভালো ডিটেল প্ল্যান এলিভেশন সব বানিয়েছিল, ও একটা শুধু একটা স্কেচ দিয়েছিল। ওই স্কেচে না ওই যে ওই পেটালের মতন যেটা, ওটা what he showed was যে সিডনি ইজ আ হারবার, আর ইয়টস গুলো যে থাকে দ্যাট ওদের যে সেলটা, দ্যাট ক্যান বি অ্যান ইন্সপিরেশন ফর আ স্ট্রাকচার। এখন কি হয়েছে, জুরি তো খুব ইমপ্রেসড হয়ে গেছে যে এই লোকটা ক্লিক কিরকম ভাবে করলো। কেন সবাই কি ভাবছিল যে একটা অপেরা হাউস বানাতে হবে অডিটোরিয়ামের জন্য, তো কত পারফেক্ট ওটার অ্যাকুস্টিক্স হবে, ইয়ে হবে, ওইসব নিয়ে চিন্তা করছিল। বাট হোয়াট হি হ্যাড মানে আন্ডারস্টুড ওয়াজ যে কনসেপ্ট কি হবে আমার আর্কিটেকচারের, যে আই হ্যাভ টু শো সামথিং যেটা উইথ উইচ পিপল রিলেট সিডনি। তো সিডনি একটা হারবার, ওইখানে তখন ছিল যে বোটিং ফোটিং এগুলো খুব
প্রেভেলেন্ট ছিল, তো ওই দ্যাট ক্যান বি দ্য স্কাইলাইন। সিমিলার হচ্ছে ওটার থেকে অনেকটা ইন্সপায়ার্ড বলতে পারো এই বুর্জ আল খলিফা, যেটা ওই যে 47 স্টোরি হোটেলটা বুর্জ খলিফা। তো এখন জিনিসটা হচ্ছে প্রবলেমটা কোথায় হয়েছে, এই ফর্মটা এত কমপ্লিকেটেড যে এটাকে বানাতে আর এটাকে করতে অলমোস্ট 14-15 ইয়ার্স লেগে গেছিল। অ্যান্ড আলটিমেটলি ইট ওয়াজ ডান বাই ইঞ্জিনিয়ার্স। এই ওভারুপ করে একটা খুব বিশাল ইঞ্জিনিয়ারিং ফার্ম আছে, ওরা এখন আর্কিটেকচারেও কাজ করে, ওরা করেছিল। এই যে জেঠুমনি যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, পিএইচডি করেছিল শেল স্ট্রাকচারসে। তো এই শেল স্ট্রাকচারস এর যে একটা ফার্স্ট ইউজ অফ ম্যাসিভ ইউজ অফ শেল স্ট্রাকচারস অন আ লার্জ স্কেল, ওটা ছিল সিডনি অপেরা হাউস। এখন ওটার স্টোরি হচ্ছে যে সিডনি সিটি ফাইনালি ফায়ার্ড জন হাডসন, মানে ওই আর্কিটেক্টকে ওরা ফায়ার করলো। কেন? ওরা ভাবলো যে এর হিসাবে যদি আমরা বানাতে যাই তো এটা কোনোদিনও বাজেটে হবে না, কোনোদিনও শেষ হবে না। তো এই জন্য ওরা কি করেছিল, ওকে ফায়ার করেছে। তারপর একটা অন্য আর্কিটেক্টকে এনেছে, যাকে খালি বলেছিল যে যেরকম ভাবে ইঞ্জিনিয়াররা বলছে ওরকম ভাবে তুমি দাঁড় করিয়ে দাও। আর এই কি ছিল, ও নিজে ইঞ্জিনিয়ার ছিল না, কিন্তু ওর একটা আন্ডারস্ট্যান্ডিং অফ ফর্ম ছিল। ও বলতো যে এরকম শেপে হবে, আর ইঞ্জিনিয়াররা বলছিল যে শেল স্ট্রাকচারের একটা নিজের শেপ থাকে, যেরকম ডিমের শেপ, ওই শেপটা যদি তুমি না দাও তাহলে শেল উইল নট বি স্ট্রং। আর শেলের যেটা হচ্ছে যে ইট ইজ অনলি 4 inches thick, 4 to 6 inches, কিন্তু ওভার 20 meters 30 meters ওই শেপটার জন্য ওটা স্ট্রেংথ থাকে। কিন্তু ওটাকে যদি তুমি জিওমেট্রিক্যালি চেঞ্জ করে দাও তাহলে ওটা নিজের ওয়েটও নিতে পারে না। তো এখন হচ্ছে যে ওই প্রবলেমটা এসছে যে এখন আমরা একটা পয়েন্টে এসছি where master builders cannot create structures. এখন তুমি যদি এই স্যান্টিয়াগো ক্যালাট্রাভার আর্কিটেকচার দেখো, এই যে এইসব পাখির মতন সব, এই মেজদা একটা ফটো পাঠিয়েছিল না ভেনিসিয়ানের আগের দিন যেটা পাঠিয়েছিল, কোন একটা কোথায় ঘুরতে গেছিল ওটাতে, যে ওইসব স্ট্রাকচার গুলো উইদাউট কম্পিউটার্স, উইদাউট কমপ্লেক্স এই যে 3D ডিজাইন, এগুলো করাই যায় না। তো এখন হচ্ছে যে ইট হ্যাজ বিকাম মোর অফ আ টেকনিক্যাল ফিল্ড। আরেকটা হচ্ছে যে আমাদের স্পেশাল রিকোয়ারমেন্ট এখন অনেক হয়ে গেছে। আগে কি ছিল, ইউ হ্যাড অনলি 3 forms অফ স্পেসেস। একটা ছিল রেসিডেন্সিয়াল, আরেকটা ছিল টেম্পল মানে রিলিজিয়াস, আর থার্ড ছিল ডিফেন্স, ফোর্ট, এইসব এগুলো। এখন হচ্ছে যে যেরকম ইন্ডাস্ট্রিয়াল এজ এসছে তো একটা অফিস আর ফ্যাক্টরি এসছে। আর টুডে এরকম হচ্ছে যে তোমার একটা স্পেসে ইউ আর হ্যাভিং অল অফ দিস টুগেদার। তো এখন ইট ইজ নো লঙ্গার অ্যান্ড ইট ক্যানট বি অ্যান আর্ট ফর্ম। এখন যদি আমাকে বলো যে এই এতগুলো ফ্ল্যাট বসাবার আছে, এত এফএসআই কনজিউম করার আছে, ইয়ে আছে, আই ক্যানট থিঙ্ক অ্যাবাউট আর্ট অ্যাট দ্যাট টাইম। আমার হচ্ছে ইকোনমিক্স ইজ মোর ইম্পর্টেন্ট। আমাদের যেরকম তুমি যদি এই শান্তিনিকেতনের রিডেভেলপমেন্টের প্ল্যান দেখো না, মানে এরকম লাগবে যেন একটা ট্রেন বানিয়েছে, টাক 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 করে সব বসিয়েছে, কিন্তু we have nothing to say about it। কেন? ওর বাজেটে বসছে, ওর ইয়েতে বসছে, আমরা যা জায়গা বলেছে ওটা আমরা পাচ্ছি, চুপচাপ অ্যাকসেপ্ট করে না। এখন যদি ওটাকে তুমি যদি কোনো আর্টিস্টিক কিছু করতে যাও, ইয়ে করতে যাও, ইকোনমিক সেন্স হবে না। এইটা নিয়ে কালকে আমি একটা আর্টিকেল পড়লাম, যেটা লিখেছে ফাংশন অ্যাজ ইটস আর্ট। হ্যাঁ, ফাংশন অ্যাজ ইটস আর্ট মানে আগে দেখিয়েছে যে আগেকার দিনের বিল্ডিং, আগেকার দিনের একটা ঘড়ি, একটা সিম্বল দেখিয়েছে, একটা ঘড়ি, তাতে একটা ওয়াল ক্লক, তাতে যা আর্ট করা হতো, যেটা এত সুন্দর একটা ঘড়ি, কিন্তু ঘড়িটার কাজটা কিন্তু ফাংশন, ঘড়ি দেওয়া। তো এবার সেইটাকে আজকের দিনে এই ঘড়ি হয়ে গেছে, এটা কোনো আর্ট নেই, আর্ট মিনিমাম। কিন্তু আগেকার দিনে একটা মানে ওই যে গ্র্যান্ডফাদার ক্লক, তার যা আর্ট, সেই ব্যাপারটাকে আস্তে আস্তে এখন দেখছি যে লোকে ওটা অ্যাফোর্ড করতে পারছে, সেই জন্য করে 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 পুরো চেঞ্জ হয়েছে ওয়ার্ল্ডটা। এখন হচ্ছে যে কামিং ব্যাক টু আর্ট, ইভেন আর্ট হ্যাজ আন্ডারগন দ্যাট চেঞ্জ। আগে যেরকম ছিল যে তোমাকে শুধু ইয়ে করতে হবে,
কোনো পেন্টিং করলে বা মোনালিসা বানালে কোন দিক থেকেও দেখো তোমার দিকে তাকাচ্ছে আর একটা এক্সপ্রেশন দিচ্ছে, স্মাইল করছে, এরকম লাগছে, ওইসব ছিল। তারপরে ছিল যে এই ডেভিডের পোস্টটা, ওটা হ্যাঁ, তো এইগুলো হচ্ছে মানে একটা ফর্ম। এখনকার যেটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ আর্ট, তারপরে হচ্ছে আর্ট যেটাতে অনেক কম্পিউটার্স আর এইসব ইউজ করা হচ্ছে, যে তুমি যখন যাবে ওরা ট্রাই করছে যে ইউ ট্রাই টু এক্সপিরিয়েন্স দ্য আর্ট সো দ্যাট পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড ইট মোর ইজিলি। মানে এটা পোস্ট মডার্ন মুভমেন্টের এটা একটা ইয়ে হচ্ছে। হ্যাঁ, তা এখন হচ্ছে যে আর্ট ইজ ট্রাইং টু হ্যাভ আ পারপাস অ্যান্ড ট্রাইং টু রিচ পিপল using technology. Our architecture touch, it is trying to get away from art and try to achieve economy by using technology. এটা হচ্ছে আমার যে আন্ডারস্ট্যান্ডিং এই হিসাবে। আগেকার দিনে তুই ওই যে পিলার গুলো বানাতো, পিলার আর্কিটেক্ট